আসসালামু আলাইকুম। আমার সাথে এই মুহূর্তে জুমে যুক্ত আছেন এমডি মেজবা। উনি যুক্ত আছেন গাইবান্ধা জেলা থেকে। উনি আমার ডিএম উইথ সিআইএস 10 ব্যাচের স্টুডেন্ট ছিলেন। উনি এ পর্যন্ত আউট মার্কেট প্লেস থেকে প্রায় $4,000 উনি আর্নিং করছেন। আমরা আমাদের কোর্সের মধ্যে আমরা ক্লায়েন্ট হান্টিংটাও কিন্তু ওনাদের আমরা শিখিয়েছি। তো আমরা ওনার কাছ থেকে পুরো অভিজ্ঞতাটা শুনবো যে উনি কোন আউট মার্কেট প্লেসের কোন সিক্রেট ব্যবহার করে উনি ক্লায়েন্টগুলো পান, এবং কি কাজ এবং কোন কোন স্কিল উনি সার্ভিসগুলো দেন, ক্লায়েন্টগুলো কোন দেশের, কখন ক্লায়েন্টকে আউটরিচ করেন, কি ধরনের মেসেজ উনি দিয়ে থাকেন। আমরা এই তথ্যগুলো ওনার কাছ থেকে শুনবো, এবং সেই সাথে আমাদের নতুন ডিজিটাল মার্কেটিং আমাদের নতুন ডিজিটাল মার্কেটিং উইথ ক্লায়েন্ট হান্টিং কোর্সে ভর্তি চলতেছে। এবং সেই সাথে যারা ডিজিটাল মার্কেটিং স্কিল শিখছেন বাট ক্লায়েন্ট হান্টিং করতে জানেন না, তবুও আপনি চাইলে আমাদের কাছ থেকে কিনতে পারেন ক্লায়েন্ট হান্টিং রেকর্ডেড ভিডিও কোর্স। আচ্ছা মেজবা ভাই, আমরা যদি আপনার কাছ থেকে শুনতে চাই এই যে $4,000 আর্নিং এর অভিজ্ঞতায়, যদি আপনি আমাদের বলেন যে আমার ক্লায়েন্ট হান্টিং এর কোন সিক্রেটটা আপনাদের বেশি হেল্প করছে বলে আপনি মনে করেন। এটা হচ্ছে প্রথমত চ্যানেল কাওলাতে। আমি চ্যানেল কাওলাতে প্রথমত অনেকগুলো লিড কালেক্ট করে রাখছিলাম, প্রায় 500 মতো। আচ্ছা। তারপরে ইউটিউব সার্চ থেকে রাখছিলাম ওখানে 200 মতো। ফেসবুক অ্যাড থেকে রাখছিলাম 100-র মতো, মানে প্রতিটা ক্লায়েন্ট কোর্স থেকে কিছু কিছু মানে আর কি রাখছিলাম। তার মতো বেশি হচ্ছে আপনার চ্যানেল কাওলা হচ্ছে ইউটিউব সার্চ থেকে। তার মানে তো কি আপনি কি এগুলোতে আর আগে কি। ক্লায়েন্টের লিড কালেক্ট আগে করে জমা রেখে তারপর আউটরিচ করতেন, বিষয়টা এরকম? হ্যাঁ, হ্যাঁ, আমি কোর্স শেষ করার পরে টানা 1 মাস অথবা কোর্সের লাস্টের দিকে এসে আমি হচ্ছে মাঝে মাঝে ওই আগে লিড গুলো আগে গুগল ডক্সে আর কি সাজিয়ে রাখছিলাম। তারপর যখন কোর্স শেষ হলো, পুরোপুরি শেষ হওয়ার পরে আমি দেন তারপরে আস্তে আস্তে দিনে 5টা 10টা 15টা এরকম করে, যখন দেখলাম যে হচ্ছে একটা একটা একা জিমেল থেকে 5টা বেশি পাঠাইনি। হুম। যখন দেখি 5টা বেশি পাঠানো যায় তখন হচ্ছে আর কি স্পামে চলে যায়, অনেক সময় মেসেজ যায় না, অনেক সময় দেখি ভিডিওতে সার্চ, অনেক সময় ভিডিও রিসার্চ করে দিলাম যে এই মেসেজ গুলো যায় না। তখন আমি বিভিন্ন ট্যাব ইউজ করি, 4-5টা জিমেইল খুলি, সেখান থেকে দিনে 20টা 30টা 40টার মতো মেসেজ করি জিমেইলে। আর আমি আরেকটা হচ্ছে ফেসবুকে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিলাম, ফেসবুকে খুব কম রেসপন্স পাওয়া যায়। আমি জিমেইল থেকে প্রথমত পাইছিলাম হচ্ছে একটা কাজিস্তানের, আমি বুঝতে পারিনি আসলে ওটার ওনার লোকেশন প্রথমত দেওয়া ছিল হচ্ছে ইউকে। তা আমি ইউকে ভাবে ওনাকে আমি রিস্ক করছিলাম। উনি আমাকে কাজও দিয়েছিল, প্রথম প্রথম ভয় পাইছিল। কাজ দেওয়ার পর আমি কাজ করে দিছি, ওনার পছন্দ হয়েছে। তারপরে উনি হচ্ছে আমাকে বললো যে কত করে কস্ট। উনি আমি আগে ওনাকে প্রথমে ফ্রিতেই করে দিছি, করে দেওয়ার পর উনি পছন্দ হয়েছে, পরে আমাকে বলছে যে কস্ট কত। তা এখন উনি আমার কাছে জিজ্ঞেস করছে যে তুমি কোন দেশের। তা আমি ডাইরেক্টলি বলেছি আমি বাংলাদেশ থেকে বলছি। তো আমি বললাম যে আপনি কোন দেশে। উনি বলছে যে আমি কাজিস্তান। আমি তখন শুনে একটু অবাক হয়ে গেছি। তা আমি বললাম যে আপনার তো লোকেশন ইউকে তে দেওয়া, তা আপনি কাজিস্তানে, এটা কেমন হচ্ছে? আমি কাজিস্তানে থাকি, এখন হচ্ছে এখানে ইউকে তে ছিলাম, কাজিস্তানে এখন বসবাস করতেছি। তো ওই হিসেবে উনি আমার সাথে ডিল করলো, ডিল করার পরে আমার ওই ডিলটা পছন্দ হয়নি, অনেক অ্যামাউন্ট কম বলছিল, আমি সেই ডিলে যাইনি। আচ্ছা। না যাওয়ার পরে উনি আমাকে বহু সময় দিয়েছিল যে 1 মাস পরে নাকি আমাকে কাজ দিবে, কিন্তু আমি ওনার কাজ তারপর করিনি। কারণ আমি অত কম ডলারে কাজ করব না, দিনে অনেক কম। ওনার কাজটা আমি পরে ক্যান্সেল করে দিয়েছি, সময় দিয়েছিল। ওনাকে আবার রিস্ক করি উনি আর আমার কাজ নেয়নি। আমি তখন তো একটা আর কি হতাশার মধ্যে পড়ে গেছিলাম যে এত রিস্ক করার পরে একটা ক্লায়েন্ট পেলাম, আমি যদি এটাতেও কাজ যদি না পাই। আমি প্রথম করতে চাইছিলাম কিন্তু কাজিস্তানের কথা ভেবে আমি আর কাজটা আগাইনি। আচ্ছা। ওনার ওনার পারফরমেন্সটা অনেক ভালো ছিল ওই ইউটিউবের কাজ তো ওটা অনেক পারফরমেন্স ভালো ছিল, ভিডিও অনেক ভালো। ওনার যদি একটু কাজ করে দিত অনেক ভালো পারফরমেন্স পাওয়া যেত আরো। আমি কাজটা cancel করে দিচ্ছি, দেওয়ার পরে আমি শুধু ওই আপনার ক্লায়েন্ট হ্যান্ডলিং এর ভিডিওগুলো বারবার রিসার্চ করি যে নতুন কিছু পাওয়া যায় কিনা, নতুন কিছু পাওয়া যায় কিনা। তো ওগুলো আরো কিছু সিক্রেট জিনিস ছিল, ওগুলোই ট্রাই করছি। করার পরে আমি আরো একটা ক্লায়েন্ট পাইছিলাম, উনিও আমাকে প্রতারণা করছে, মানে কাজ করে নিয়ে আর পে করেনি। পে আচ্ছা। করতে চেয়েছিল, পে করেনি আমাকে। এভাবে আমি অনেক মানে হতাশা হয়ে গেছিলাম যে আমি ভাবছিলাম যে আর কাজ টাজ করবো না। তো এখন কিছুদিন থাকার পরে ভেবেচিন্তে আবার শুরু করলাম। শুরু করার পর ইউটিউব সার্চ থেকে আমি একটা ক্লায়েন্ট পাইছিলাম। ওই ওই ক্লায়েন্টটা করছি প্রথমে, কিছু ডলারের কাজ করছে, $50 কাজ করছে, তারপরে করেনি। আর এখন যেটা করতেছি ওইটা একটু ভালো, ওই ক্লায়েন্টটা অনেক ভালো। উনি অনেকটাই বিশ্বাস করে আমাকে। আচ্ছা, সর্ব সর্বশেষ 3 মাস আপনার কিরকম আর্নিং হয়েছে, সর্বশেষ 3 মাস? সর্বশেষ 3 মাস আমি কাজ তো কিছুদিন আগে শুরু করলাম। আমি মাঝখানে অনেকটাই হতাশার মধ্যে পড়েছিলাম।
মানে এত এত খোঁজাখুঁজি করছি, এত মানে অনেক পরিশ্রম করছি আর কি, মানে ওইভাবে রেজাল্ট পাচ্ছিলাম না। ইদানিং এসে আমি রেজাল্ট ভালো পাচ্ছি আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা। তাহলে এই যে আপনার এই যে $4,000 আর্নিং, তাহলে আপনার কোন মাস থেকে এই আর্নিং গুলো নিয়মিত হচ্ছে ধারাবাহিকভাবে? এইটা কোন মাস থেকে আমার হচ্ছে ধারাবাহিকভাবে হচ্ছে? ঈদুল ঈদুল ফিতর থেকে। ঈদুল ফিতর থেকে ধারাবাহিক একটা আর্নিং করতেছেন? ঈদুল ফিতরের পর থেকে। দেখেন এখানে যারা আপনার ভিডিওটা দেখতেছেন, এটা একটা অভিজ্ঞতা আপনাদের যে আমরা যারা ফ্রিল্যান্সিং কোর্স করি, দেন করেই কিন্তু আসলে আমরা ক্লায়েন্ট পাওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত না। আমাদের আসলে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে, ক্লায়েন্ট কমিউনিকেশন, ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, আরো ছোট ছোট বা আরো সিক্রেট গুলো, এই বিষয়গুলো বোঝা জানার দেন আছে। দেন দেখেন মেজো ভাই, যেখানে প্রথম দিকে হতাশ, দেন তারপরে আস্তে আস্তে ছেড়ে দেওয়া, তারপরে আবার শুরু করা, দেন তারপরে উনি কিন্তু আস্তে আস্তে ধারাবাহিকভাবে একটা আর্নিং করতেছেন। তা আসলে আমাদের মেন্টালিটিটা এভাবেই আমাদের তৈরি করে নিয়ে ফ্রিল্যান্সিং আসতে হবে, যে আমি এখানে একটা ভালো সময় ইনভেস্ট করব, দেন এই সময় ইনভেস্ট করে আমি ভালো কিছু শিখবো, তারপরে আমি ইনকাম করবো। এই ধরনের মেন্টালিটি নিয়ে আসলে আমাদের আসতে হবে। আমরা যদি শেখার আগে যদি ইনকামে চিন্তা করি যে আমার কোর্স শেষে আমি এত টাকা ইনকাম করবো, দেন কতদিনে করতে পারবো, কিভাবে করব, এই যে ইনকামের চিন্তা চেতনা যদি আগে মাথার মধ্যে আসে, তাহলে শেখার মাত্রাটা বা শেখার চিন্তাধারাটা কিন্তু কমে যায়। তো এই জন্য আপনাদের আসলে এই ধরনের অভিজ্ঞতার ভিডিওগুলো দেখে দেখে আপনাদের আসলে বুঝতে হবে, শিখতে হবে যে ফ্রিল্যান্সিংটা আসলে মানুষ যারা যারা সফলভাবে করে যাচ্ছে, তারা কিভাবে করে যাচ্ছে, তাদের স্ট্র্যাটেজি কি, তারা কিভাবে টাইম মেনটেন করে, এই বিষয়বস্তুগুলো। আচ্ছা মেজো ভাই, এখানে যদি আমি আপনাকে একটা কোশ্চেন করি, আপনি টাইম 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 শিডিউল কিভাবে করেন, টাইম ম্যানেজমেন্ট কিভাবে করেন, কখন ক্লায়েন্টদেরকে রিচ করেন? টাইম টাইম ম্যানেজমেন্ট আমি যেটা করি সেটা হচ্ছে বিকাল 5টা থেকে শুরু করি, অবধি 10টা 10টা 11টা পর্যন্ত একটু করার চেষ্টা করি। বিশেষ করে 10টা পর্যন্তই করি। তারপর ওইদিকে একটু 2 ঘন্টা অথবা 3 ঘন্টা আমার একটু পড়াশোনার সময় দিই। সময় দেওয়ার পরে আমি আবার ধরেন যে হচ্ছে 12:30 অথবা 1টার পর থেকে 2 ঘন্টা করার চেষ্টা করি। যদি ওই 2 ঘন্টা না করি, আমি ওই 2 ঘন্টা মাঝে মাঝে ঘুমাই, আবার 3টা থেকে শুরু করি। মানে এইভাবে আর কি আমার কিছুটা পড়াশোনার দিকে সময় দেওয়া লাগে, আবার কিছু এদিকে লাস্টের দিকে ঘুমাতেও হয়। আর আপনি বেশিরভাগ কিসে আমি পড়েন? বেশিরভাগ আমি রাতে সময় দিই না। আমি ওই সকালবেলা সকালবেলা একটু ট্রাই করি, আর এই সন্ধ্যার পরে একটু বেশি ট্রাই করি এই। তার মানে শুধু আপনি আউটো মার্কেট প্লেসে কাজ করে যাচ্ছেন বিধায় আউটো মার্কেট প্লেসে কাজ করতে গেলে আমাদের আসলে রাত জাগতে হয় না, যেটা আপনি রাত জাগতেছেন না। হুম। জি জি, আমি রাত একটু কমই দেখতেছি। আর আমার মার্কেট প্লেসে ফাইবার আছে, ওইটাতে আমি অনেক আগে আমার অ্যাকাউন্ট ছিল। ওই অ্যাকাউন্টে আমি গিগ ছাড়ছিলাম, ওই গিগটা আমি ডিলিট করে দেওয়ার পর আবার নতুন আপনার কোর্স শেষে নতুন ভাবে একটা গিগ ছাড়ছিলাম। ওইটাতে ইমপ্রেশন ভালোই হচ্ছিল, ক্লিকও পরে, কিন্তু ওইভাবে আর রেজাল্ট লাস্টের দিকে দেখি ভালো আসে না আর। মানে না কেন, আপনি আউটো মার্কেট মার্কেট প্লেসে ক্লায়েন্টদেরকে ফাইবারে নিয়ে আসতেন বেশ কয়েকটা। নিয়ে অনেক চেষ্টা করছি, তারা ওইভাবে আর কি আসতে চায় না। আচ্ছা, এইরকম ক্লায়েন্ট আর হয়তো পাননি যারা নিয়ে আসার মতো হ্যাঁ হ্যাঁ। সিস্টেম। আচ্ছা, আস্তে আস্তে পাবেন, তবে আমাদের চেষ্টা করতে হবে আউটো মার্কেট প্লেসে কাজ করার পাশাপাশি আমরা মার্কেট প্লেসটাকে গ্রো করার চিন্তায় থাকবো আর কি। আচ্ছা, আর বলেন। মার্কেট প্লেসে আসলে ওখানে একটা চার্জ বেশি যায়, ওখানে একটা কাজের একটা ছোটখাটো বিষয় সমস্যা থাকে, যেমন আমার কোনো একটা ভুল ত্রুটি যদি থাকে, পেমেন্টটা পেতে একটু ঝামেলা হয়ে যেতে পারে। এই বিষয়গুলো আমাকে বেশি না, এই বিরক্ত বোধ করে বিষয়গুলো বিধায় আমি। এই বিষয়গুলো যদিও ঠিক আছে, মানে বাস্তব যেটা সেটা তো অবশ্যই মানতে হবে। বিষয়টা হচ্ছে যে আমরা আমরা যদি মার্কেট প্লেসটাকে যদি গ্রোথ নিয়ে আসতে পারি, বা যদি মার্কেট প্লেস অ্যাকাউন্টটা যদি লেভেল 2 পর্যায়ে যায়, তারপর কিন্তু আমাদের ওখান থেকেই দেখবো যে আমরা রেগুলার বেস ক্লায়েন্ট পাবো, ক্লায়েন্টই আমাদের মেসেজ করে আমাদের কাজ দিবে বা আমাদের সাথে কথা বলতে আসবে। ঠিক আছে, এটা এটা জি অর্গানিক ওয়েতে হবে, সেখানে আমাদের একটা স্বাধীনতা আরো বেশি পাবো, যে আউটো মার্কেট প্লেসের ক্লায়েন্ট হান্টিং করতে হচ্ছে না। কারণ সারা জীবন তো আর জি ক্লায়েন্ট হান্টিং করে তো আর আসলে আমরা ভালো লাগবে না। এই বিষয়টা হয়তো বা 1 2 বছর 3 বছর ভালো লাগবে, তারপরে আর ইচ্ছা করবে না ক্লায়েন্ট হান্টিং করা। মানে আমাদের সিস্টেমটা এরকম করতে হবে, ক্লায়েন্টের জন্য আমাদের কাছে আসে। তাহলে ক্লায়েন্টের জন্য আপনাদের জি কাছে আসে, এই জন্য আসলে মার্কেট প্লেসটাকে আমাদের বেশি ফোকাস, আমরা আউটো মার্কেট প্লেসের পাশাপাশি আমরা মার্কেট প্লেসটাকে গ্রো করার চেষ্টা করব, এবং সকলেই করব। তাহলে একটা সময় যে আপনি আউটো মার্কেট প্লেসে যদি নাও যান, মার্কেট প্লেস থেকে ভালো কিছু সম্ভব হবে। আচ্ছা মেজো ভাই, এখানে আরেকটা যদি কোশ্চেন আমি আপনাকে করে বসি, যে আমরা আমাদের কোর্সে যা শেখাই এবং একটা স্টুডেন্টকে সফল হওয়ার জন্য যা যা তাগিদ গুলো দিয়ে থাকি, বা যা যা শেখাই, যা যা সাপোর্ট গুলো দিয়ে থাকি, এগুলো কি যথেষ্ট একজন ফ্রিল্যান্সারকে সফল হওয়ার জন্য, না এর বাইরেও আর কিছু আছে বলে আপনি মনে করেন? না, এটা আমি অনেকটা রিসার্চ করেছি। যেমন আমি 2021 সালের লাস্টের দিকে আমি একটা আইডিতে শিখছিলাম। ওনারা আমাকে পেইড করছি ওটা, ওনারা আমাকে সেভাবে ভালোভাবে শেখায়নি।
আমি সেখান থেকেও প্রায় 2 বছর 3 বছর আমি বসেছিলাম। আমি ওই ফ্রিল্যান্সের চিন্তা ভাবনা করছিলাম না আর। যখন আপনার ভিডিও মাঝে মাঝে আমার সামনে আসে, অনেকটা মানে সাপোর্টিভ মনে হয় যে ভিডিওগুলো অনেক ভালো, তারপর থেকে আপনাকে আমি যখন নক দেই, তখন তো আমি কোর্সটা শুরু করে দিই। এবং কোর্সের আপনাদের সাপোর্ট তো যে এখনো বিষয়, চলছে? হ্যাঁ হ্যাঁ, এখনো চলছে আমার সাপোর্ট। আপনাদের টেলিগ্রাম, কোর্স শেষ হয়ে ফেসবুক গেছে? আপনাদের এই কোর্সটা শেষ হয়ে গেছে কয় মাস হবে? অনেক দিন হবে ভাইয়া, প্রায় প্রায় এক তো বছরের 9-10 কাছাকাছি মাস হবে। হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 9-10 মাস এখনো হয়ে যাবে, সাপোর্ট আপনাদের কোর্স এখনো শেষ আছে, হয়ে গেছে, এখনো কিন্তু সাপোর্ট কন্টিনিউ চলছে। সাপোর্ট আছে। কারণ সাপোর্টের সবসময় সবসময় আমি আমার সাহায্য পাই, যেটা মিটিং আমার জানার এবং বিষয়। মিটিং সাপোর্ট, পেমেন্ট গেটের সাপোর্ট, এই সাপোর্টগুলো আমরা দিয়ে থাকি। যারা আপনারা ভিডিওটা দেখতেছেন, আপনাদের যদি ক্লায়েন্ট মিটিং এ সাপোর্ট প্রয়োজন হয়, যে ক্লায়েন্টের সাথে মিটিং করতে আপনার দুর্বলতা আছে, আপনি আমাকে সরাসরি জানালে আমি আমাদের মিটিং গ্রুপে জয়েন করে দেবো। এবং পেমেন্ট, যদি পেমেন্ট গেটের সাপোর্টের প্রয়োজন হয় সেক্ষেত্রেও জানালে আমি আমাদের পেমেন্ট গেটের সাপোর্টের প্রয়োজনের আমাদের সাপোর্ট, যে আমাদের যে মানে পেমেন্ট সাপোর্ট গ্রুপ, সেখানে আপনাকে জয়েন করে দেবো। তো মেজা ভাই, সব মিলে ভালো থাকবেন, আপনার জন্য মন থেকে দোয়া রইলো, সামনে এগিয়ে যান, আর পিছন ফিরে ঠিক আছে তাকানোর ভাই, একদমই আপনাকে সময় নেই। অসংখ্য ধন্যবাদ আমার আমার পাশে দাঁড়ানোর জন্য। আমি সব সময় আপনাকে, আমার সময় মতো আপনাকে পেয়েছি। অবশ্যই অবশ্যই, ইনশাল্লাহ। আর আপনি কিসে পড়েন এইটা জানা হলো না। আমি অনার্সে পড়ি, অনার্স কি, কোন ইয়ার? 2য় বর্ষ। অনার্স দ্বিতীয় বর্ষ, আচ্ছা। কি সাবজেক্টে পড়তেছেন? অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, এই জন্য এই সময়টা একটু দেওয়া খুব আমার অ্যাকাউন্টিং জন্য ডিপার্টমেন্ট, এই কষ্ট হবে। সাবজেক্ট গুলো যে মানুষ কেন নেয়? কারণ অ্যাকাউন্টিং, অর্থনীতি, যে অ্যাকাউন্টিং, তারপর হচ্ছে আপনার হচ্ছে এই আরো আরো বেশ কয়েকটা সাবজেক্ট আছে কমার্সের, জি ভাইয়া। তারপর হচ্ছে আহ, আম, মানে ইকোনমিক সাবজেক্ট। এগুলো কিন্তু খুব কঠিন সাবজেক্ট এবং এগুলোর জন্য প্রাইভেট খুব- পড়তে হয়। আবার চাকরির জি বাজারে ভাই। যে দেখবেন, যে চাকরির বাজারে দেখবেন এই সাবজেক্ট গুলোর আবার খুব চাকরি বেশি একটা পাওয়া যায় না। পাওয়া যায় না। তো এই আমার আমরা এগুলো কিন্তু অনেক এই ফেস ভুলগুলো করি ভাই করে থাকি। আমি। আমরা যারা হ্যাঁ, ইন্টার শেষ করি, যখন অনার্সে শুরু করব, কোন সাবজেক্ট নিয়ে করব, এইরকম একটা ভালো কিন্তু গাইডলাইন কিন্তু আমরা পাই না। আমরা পাই মনে না ভাই, করি যে আসলে ঠিক সাবজেক্ট যত কথা কঠিন বলছেন। সেটা নিয়ে আসলে লেখাপড়া করা উচিত। এটা আপনি আমার একদম মনের কথা বলছেন, আমি কোথাও এরকম গাইডলাইনটা পাইনি। আমি জাস্ট এটা নেওয়ার উদ্দেশ্যই যে সিট কোথায় ফাঁকা ছিল। আমি রাইট। লাস্ট পর্যায়ে এমন একটা পর্যায়ে এসেছিলাম যে সিটটা কোথায় ফাঁকা ছিল, আসে দেখি যে হচ্ছে এই অ্যাকাউন্টিং এর ডিপার্টমেন্ট ফাঁকা। তখন আমি ওগুলো চিন্তা করিনি, আমি ভাবছি যে আমি ক্লাস ওয়ানেও যদি ভর্তি হই তাও আমি শিখবো, আমার ইয়ার গ্যাপ দেওয়া যাবে না। এটা ভাবে আমি যে কোনো সাবজেক্ট আমি পারবো বলে এটা আমি অ্যাকাউন্টিং এ ভর্তি হয়েছি, আর আমি সায়েন্সের স্টুডেন্ট। রাইট, রাইট। না, এরকম আমি বেশ আমাদের অফলাইন স্টুডেন্ট, অনলাইন স্টুডেন্ট অনেক ভদ্রলোক আছে যারা এই ধরনের সাবজেক্ট নিয়ে পড়ে সারা জীবন শুধু লেখাপড়ার মধ্যেই থাকলো, কিন্তু এর পাশাপাশি যে স্কিল অর্জন করা, এই সময়টুকু তাদের মানে তাদের থাকতেছে না। আবার দেখবেন লেখাপড়া হ্যাঁ। শেষ করেও এই বিষয়গুলোর উপর চাকরি খুব একটা বেশি পাওয়া যাচ্ছে না। মানে জি চাকরি ভাই, পাওয়া জি ভাই। গেলেও কম্পিটিশন অনেক। আবার যখন দেখবেন যে নিবন্ধনের পরীক্ষাগুলো হয়, সেখানেও দেখবেন সিট কম, প্রাইমারিতে আবার অনেক সময় সিট কম থাকে। আমি বেশ কিছু এগুলো দেখি, আমার আসলে বিষয়টা খারাপ লাগে যে আমাদের আসলে ফ্যামিলি থেকে গাইডলাইন বা ভাই ব্রাদার বড় যারা আছে ওরাও গাইডলাইন না করার কারণে আমরা আসলে একটা মানে বাধার মধ্যে পড়ে একটা কোথাও শিখতে যে আর শেখা হয় না। যেমন আমাদের আমার বেশ কয়েকটা ফ্রেন্ড আছে যারা ইকোনমিক সাবজেক্ট নিয়ে ভুগতেছে, তারপরে এই যে অ্যাকাউন্টিং, হ্যাঁ, এই সাবজেক্টগুলো নিয়ে ভুগতেছে, যে আমরা কি ভুল করলাম। যেখানে এখন বাংলা আসে সাবজেক্ট অল্প পড়লেও ওর ওই সাবজেক্টের উপর সিট অনেক। তো এখন 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 ওরা আসে আফসোস এখন করে। আসে আমার এই এখন আসে আমার এই ফ্রিল্যান্সিং লাইফে যেটা আমি মনে করি যে আমি এটাতে সময় দেবো না ওইটাতে সময় দেবো, মাঝে মাঝে এটা মনে হয়। এই জন্য আমি দুইটাকে টিকে রাখার জন্যই আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আমার অতটা তাড়াহুড়োর দরকার নেই, আমি এইভাবে লাইফটা যাক, এটাই আমার কাছে আল্লাহর কাছে অনেক লাখ কোটি শুকরিয়া। রাইট, রাইট। ওকে, ঠিক আছে মেজর ভাই, ভালো থাকবেন। ইন ফিউচারে কোনো প্রয়োজন পড়লে জানাবেন ঠিক আছে, অবশ্যই। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আসসালামু ইনশাআল্লাহ, আলাইকুম আল্লাহ ভাই। হাফেজ।